প্রধান উপদেষ্টার প্রতি বিশ্ব নেতাদের সমর্থন, ঢাকার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ভুটান, ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ ডক্টর ইউনূসের। অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়লে সংকটও বাড়বে, দেশে নিরাপত্তা ও মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, অভিমত বিশিষ্টজনদের, দ্রুত নির্বাচনের তাগিদ। গদবাধা নয়, পরিবর্তনের রাজনীতি করতে হবে, মন্তব্য আমির খসরুর। জামায়াত ক্ষমতায় এলে দাবি আদায়ে রাস্তায় নামতে হবে না, অঙ্গীকার আমিরের। নির্বাচনের নামে প্রহসন থেকে বের হয়ে আসতে চায় কমিশন, মন্তব্য ইসি সানাউল্লাহর। অতীতে যে কোনো নির্বাচনের চেয়ে আগামী নির্বাচন হবে চ্যালেঞ্জিং, বললেন সচিব। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ক্রান্তিকালীন সময়ে বাংলাদেশকে তাদের দক্ষতা ও সহায়তা প্রদানের প্রস্তাব দিয়ে শুক্রবার নিউ ইয়র্কে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের হোটেল স্যুটে তার সাথে সাক্ষাৎ করতে 1 ডজনেরও বেশি বিশ্বনেতা জড়ো হন। তারা তাকে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের পূর্ণ সমর্থন প্রকাশ করেন। এছাড়া ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের প্রস্তাব দিয়েছেন। রুকনুজ্জামানের রিপোর্ট। শুক্রবার নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেন 1 ডজনেরও বেশি বিশ্ব নেতা। তারা ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের পূর্ণ সমর্থন প্রকাশ করেন। লাতভিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ভাইরা ভিকি ফ্রাইবার্গারের নেতৃত্বে এই উচ্চ পর্যায়ের দলে উপস্থিত ছিলেন স্লোভেনিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বরুত পাহারো, সার্বিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বরিস তাদিচ, বেলজিয়ামের প্রাক্তন প্রেসিডেন্ট চার্লস মিশেল, গ্রিসের প্রাক্তন প্রধানমন্ত্রী জস পাপান্দ্রেউ, বুলগেরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট রোসেন প্লেভলেনিয়েভ ও পেটার স্টুয়াফ, ক্রোয়েশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইভো জোসেপোভিচ এবং বসনিয়া ও হার্জেগোভিনার প্রাক্তন প্রেসিডেন্ট লাদেন ইভালিঞ্চ। এর আগে ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের প্রস্তাব দেন। দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দুই দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোকে যুক্ত করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। জাতিসংঘের অধিবেশনে সাইডলাইন বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে এক বৈঠকে ভুটানের প্রধানমন্ত্রী এই প্রস্তাব দেন। বলেন, ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলকে কুড়িগ্রামে ভুটানের সাথে বরাদ্দকৃত বিশেষ অঞ্চলের সাথে যুক্ত করা হলে উভয় দেশ ব্যাপকভাবে উপকৃত হবে। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানি ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধান উপদেষ্টার সাথে তোলা ছবি শেয়ার করেছেন। গত 23 সেপ্টেম্বর সংবর্ধনা অনুষ্ঠানে এই ছবিতে প্রধান উপদেষ্টার সাথে তার মেয়ে ডেনা ইউনূসও রয়েছেন। রুকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ যত বাড়বে সংকট তত বাড়বে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ব্যাংক একীভূত নিয়ে ছায়া সংসদে তিনি এই মন্তব্য করেন। ফাহমিদা খাতুন বলেন, অন্তর্বর্তী সরকারের সময় অর্থনীতিতে বিনিয়োগ আসে না, তাই বিনিয়োগ পরিবেশ ও আস্থা তৈরিতে নির্বাচন দরকার। বলেন, দুর্বল ব্যবস্থার শাসন চললে অর্থনীতি টেকসই করা যায় না। নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর জরুরি বলেও মন্তব্য করেন তিনি। সিপিডি নির্বাহী পরিচালক বলেন, ব্যাংক একীভূত করা সহজ নয় এবং দেশে এটির অভিজ্ঞতাও ভালো নয়। আর্থিক পরিস্থিতি বিবেচনা করে 5টি ব্যাংক একীভূত করা হলেও চ্যালেঞ্জ ও ঝুঁকি রয়েছে। তিনি বলেন, গত সরকারের সময় কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা ক্ষুণ্ণ করা হয়েছে, কয়েকটি ব্যাংক হয়েছে অনেকটা তলাবিহীন ঝুড়ি। বলেন, ঢালাওভাবে সবার ব্যাংক হিসাব জব্দ ইতিবাচক নয়, কারণ সব ব্যবসায়ীদের হিসাব জব্দ করলে সংকট বাড়তে পারে। যত লম্বা হবে তত অর্থনীতির জন্য খারাপ হবে এবং অর্থনীতিকে আমরা যদি আগের খুব দ্রুত অর্থনীতির বিভিন্ন নীতিমালা বাস্তবায়ন করতে চাই এবং অর্থনীতিটাকে চাঙ্গা করার জন্য উদ্যোগ নিতে চাই, তাহলে খুব দ্রুত নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছেই সেই দায়িত্বটা ছেড়ে দেওয়া উচিত। তাহলে আপনার দেশের ভিতরে এবং দেশের বাইরেও বাংলাদেশের ব্যাপারে একটা আস্থা ফিরে আসবে। এখন একটা অনাস্থা রয়েছে এবং তার উপরে আরেকটা বিষয় যে এখন তো আমরা দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি দুর্বল অবস্থায় রয়েছে। এইরকম একটা দুর্বল শাসন ব্যবস্থার মধ্যে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব না। সেই জন্যই নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের নিরাপত্তা এবং মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এই প্রেক্ষাপটে মানবাধিকার কমিশন সবচেয়ে প্রয়োজন ছিল। এটি না করে অন্তর্বর্তীকালীন অনেক পিছিয়ে গেছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। শনিবার নাগরিক প্ল্যাটফর্মে সংলাপ খসড়া জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025-এ এসব কথা বলেন তিনি। ডক্টর দেবপ্রিয় বলেন, গত 1 বছরে বাংলাদেশে কোনো মানবাধিকার কমিশন হয়নি। অতীতে নাগরিকদের চাপে
চাপে পড়ে যে কমিশন গঠন হয়েছে সেটাও নক্ষদন্তহীন মানবাধিকার কমিশন। এ সময় বক্তারা বলেন, জুলাই পরবর্তী সময়ে মানবাধিকার কমিশনের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, কিন্তু সেটা হয়নি। এখনও অদৃশ্য কোনো চাপ রয়ে গেছে। গোয়েন্দা সংস্থার কিছু বিতর্কিত কারণে মানবাধিকার পদে পদে লঙ্ঘিত হচ্ছে উল্লেখ করে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, এসব সংস্কারও দরকার। বলেন, মানবাধিকার কমিশনকেও জবাবদিহিতার আওতায় আনতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের মানুষের মনোজগতে একটা পরিবর্তন এসেছে। সে পরিবর্তনের সাথে খাপ খাইয়ে চলতে না পারলে রাজনীতিতে টেকা যাবে না। রাজধানীর জিয়া উদ্যান সংলগ্ন লেকে সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করে তিনি একথা বলেন। আমির খসরু বলেন, গথ বাঁধা রাজনীতির দিন শেষ। রাজনীতিতে এখন ভীষণ থাকতে হবে, দূরদৃষ্টি থাকতে হবে। তিনি বলেন, নতুন নতুন ধ্যান ধারণা নিয়ে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে, নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে। আমির খসরু বলেন, আমরা রাজনীতিকে গণতন্ত্রায়নের কথা বলি, কিন্তু খেলাধুলায় গণতন্ত্রায়নের কথা বলি না। কিন্তু স্পোর্টসকে গণতন্ত্রায়ন করে সকলকে খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে। ওই গদবাঁধা রাজনীতিতে এখন আর চলবে না। আপনাকে নতুন নতুন ধারণা নিয়ে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে এবং নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে। বাংলাদেশের মানুষের মনোজগতে বড় পরিবর্তন আসছে, এটা আমাদেরকে ধারণ করতে হবে। এটা ধারণ করতে না পারলে রাজনীতি চলবে না। কিন্তু আগে আমি বলছি, বিএনপিকে একটি আদর্শ দল হিসেবে মানুষ দেখতে চায়। তারেক রহমান সাহেবকে ওনার বক্তব্যে উনি একটা আদর্শ দলের কথা বলেন, উনি একটা আদর্শ দেশের কথা বলেন। আমরা যদি সেটা ধারণ করতে না পারি, তাহলে তো আমরা সেই বিএনপি, সেই দেশ গড়ে তুলতে পারবো না। আগামীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দেশ সেবার সুযোগ পেলে তিনটি প্রধান বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করার অঙ্গীকার করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের বার্ষিক কাউন্সিল অধিবেশনের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ অঙ্গীকার করেন। জামায়াত আমির বলেন, ক্ষমতায় এলে দাবি আদায়ে কাউকে 1 মিনিটের জন্য কর্মস্থল ফেলে রাস্তায় আসতে হবে না। ইনসাফের ভিত্তিতে যার যেটা পাওনা সেটা তার হাতে তুলে দেওয়া হবে। তিনি বলেন, তার দলের প্রধান কমিটমেন্ট 3টি। প্রধান ফোকাস থাকবে ভাঙাচোরা শিক্ষা ব্যবস্থা রাখা হবে না। যে শিক্ষা অনৈতিকতা তৈরি করে, মানুষকে দুর্নীতিবাজ বানায়, মানুষকে ইতর প্রাণী বানায়, সেই শিক্ষা দেব না। জামায়াত আমির বলেন, দুর্নীতি জোয়ার কেটে দেব এ কথা শুনে অনেকের বুকে ধরফর শুরু হয়েছে। অনেকেই তো আবার চলেই এগুলো দিয়ে। তাহলে 1 মিনিটের জন্য আপনার কর্মস্থল ছেড়ে রাস্তায় আসতে হবে না দাবি আদায়ের জন্য। ইনসাফের ভিত্তিতে যার যেটা পাওনা সেটা তার হাতে তুলে দেওয়া হবে। আসুন আমরা শুধু পরস্পরের দোষ ত্রুটি নিয়ে পড়ে না থেকে, কামড়ি না থেকে, নিজের ইতিবাচক কর্মসূচি নিয়ে জাতিকে আমরা আশা জাগা নিয়ে কর্মসূচি নিয়ে সামনে এগিয়ে যাই। এমন কোনো কর্মতৎপরতা, এমন কোনো আন্দোলন কর্মসূচি কারোই নেওয়া আমাদের ঠিক হবে না, যেটার কারণে আমার দেশ এবং জাতি ক্ষতিগ্রস্ত হয়। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সানাউল্লাহ বলেছেন, নির্বাচনের নামে প্রহসন থেকে বের হয়ে আসতে চায় কমিশন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে দেশের জেলা, উপজেলা ও থানা পর্যায়ের নির্বাচনকে কর্মকর্তাদের নিয়ে প্রথমবারের মতো নির্বাচন কর্মকর্তা সম্মেলন 2025 করছে নির্বাচন কমিশন। শনিবার আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয় অডিটোরিয়ামে এই সম্মেলনে উপস্থিত আছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সহ কমিশনের 4 জন কমিশনার ও সিনিয়র সচিব। রিটার্নিং কর্মকর্তার জবাবদিহিতা নিশ্চিত করা সহ এআই ব্যবহার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডি ব্যবহার করে নির্বাচনের স্বাভাবিক গতিকে প্রভাবিত না করতে পারে সেই বিষয়ে কমিশনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান নির্বাচনী কর্মকর্তারা। এদিকে অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে আগামী সংসদ নির্বাচন চ্যালেঞ্জিং। এর মধ্যে এআই এর অপব্যবহার ও প্রবাসীদের ভোট গ্রহণ অন্যতম বলেছেন ইসি সিনিয়র সচিব।
সাত কলেজকে নিয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার খসড়া প্রত্যাহার করে কমিশন গঠনের দাবি জানিয়েছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। শনিবার সকালে কলেজের শহীদ মিনারের সামনে সংবাদ সম্মেলন করে তারা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে দায়সারা খসড়া প্রত্যাহারের জন্য 7 কার্যদিবসের আলটিমেটাম দেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। একই সাথে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে আইন প্রণয়নে 7 কলেজের প্রতিটা স্টেক হোল্ডারের মতামত ও প্রতিনিধি নিশ্চিতের দাবিও জানান তারা। তাদের আরও কিছু দাবির মধ্যে রয়েছে ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীদের মতামত নেওয়া, 7টি কলেজের সকল সামাজিক ও রাজনৈতিক সংগঠনের মতামত এবং শিক্ষক ও এলামোনাই সদস্যদের সাথে আলোচনা। সমস্যার সমাধানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে আলোচনার আহ্বান জানান তারা। আলোচনায় যাই, সেক্ষেত্রে আমরা আমাদের স্বাতন্ত্র্যতা রক্ষা করে এবং আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা চূড়ান্ত আন্দোলনে যাব। যদি আমাদের সাথে টেবিলে বসে আলোচনা না করে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় কাজ করতে চাই, তাহলে আমরা রাজপথে নেমে কিভাবে দাবি আদায় করতে হয় আমরা সেই পথে আগাবো। বাংলাদেশে উদ্বেগজনক হারে কমছে বিদেশি পর্যটক। কয়েক বছর আগে ঢাক ঢোল পিটিয়ে পর্যটন উন্নয়নের মহাপরিকল্পনা করা হলেও আজও আলোর মুখ দেখেনি। উপরন্তু রেড অ্যালার্ট ও হোলি আর্টিজানের হামলার মতো ঘটনায় মুখ ফিরিয়ে নিয়েছে বিদেশি পর্যটকরা। সরকারি বেসরকারি খাতের সমন্বয়ে ঘাটতি ও সুনির্দিষ্ট পরিকল্পনার অভাবে জিডিপিতে পর্যটনের অবদান কমছে দিনকে দিন। এই বাস্তবতায় টেকসই রূপান্তরের জন্য পর্যটন প্রতিপাদ্য সামনে রেখে আজ পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। জিয়াউল হক সবুজের রিপোর্টে বিস্তারিত। বছরের প্রায় বেশিরভাগ সময় দেশি পর্যটকদের আগমনে মুখর থাকে বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজার। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবনেও যান দেশি বিদেশি বহু পর্যটক। পরিসংখ্যান বলছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতে পর্যটন খাতের অবদান জিডিপিতে 6% বেশি, আর নেপাল 7%। অন্যদিকে মন্দার কবলে পড়া শ্রীলঙ্কার জিডিপিতে ভূমিকা 12%। অথচ জিডিপিতে বাংলাদেশের পর্যটন খাতের অবদান এখনও আটকে আছে 3% ঘরে, যার বড় অংশই অভ্যন্তরীণ পর্যটন নির্ভর। অন্যদিকে বিদেশি পর্যটক আসার হার কমছে উদ্বেগজনক হারে। ইনবাউন্ড ট্যুরিজমে যারা কাজ করে সবার অবস্থাই আমার মতো। ওই সময়টাতে আমরা বছরে 60-70 হাজার আপনার লেজার ট্যুরিস্ট পেতাম, যারা শুধু বেড়ানোর জন্য আসতো। এখন সেই সংখ্যাটা 5-6 হাজার। আমরা ইনবাউন্ড ট্যুরিজমটাকে প্রমোট করার জন্য কোনো ধরনের পলিসি করি নাই, ইনভেস্টমেন্ট করি নাই। আমরা আমাদের 53-54 বছর বয়সে পর্যটনে আজ পর্যন্ত কোনোদিন আমরা কোনো রিসার্চের কাজ করি নাই, আমাদের কোনো ডেটা নাই। আজ পর্যন্ত আমরা একটা মাস্টার প্ল্যানও তৈরি করতে পারিনি। সরকার এখন পর্যন্ত যেটা করা হয়েছে সেটাকেও কমিশনিং করছে না। পর্যটন খাত বিশ্লেষকরাও বলছেন অর্থনৈতিক সম্ভাবনা সত্ত্বেও নানা কারণে হোঁচট খাচ্ছে বাংলাদেশের পর্যটন। বিদেশি পর্যটক আকর্ষণের চিহ্নিত বাধা দূর করার তাগিদ তাদের। ট্যুরিজম খাতটা অবশ্যই বেসরকারি খাতের মাধ্যমে এটা বিকশিত হওয়া উচিত, এবং সেই জায়গায় গভর্নমেন্ট যাতে কোনোভাবে ব্যারিয়ার না সৃষ্টি করে সেটুকু নিশ্চিত করলেই যথেষ্ট। ইনসেন্টিভ দরকার নাই, ফ্যাসিলিটেশনটাই যাতে গভর্নমেন্ট করে। সেটা ভিসা প্রসেসে হতে পারে, সেটা অ্যাপ্রুভাল প্রসেসে হতে পারে, সেটা অন্য ধরনের ট্যাক্স রিলেটেড কোনো যদি সুবিধা দেওয়ার বিষয় থাকে সেটা হতে পারে। পর্যটন একটা আসলে বিশেষায়িত খাত। যদি পর্যটনকে সত্যিকার অর্থে আমরা বাড়াতে চাই তাহলে এই জায়গাতে বিশেষায়িত লোকজন শীর্ষ পদগুলোতে থাকা দরকার। বাংলাদেশের অভ্যন্তরে বিদেশিদের অবাধ বিচরণ নিশ্চিতের পাশাপাশি সেসব দেশের ভাষায় প্রশিক্ষিত গাইড তৈরির তাগিদ দেন বিশ্লেষকরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় আসামিদের বিচার ও পাহাড়ে নারী নিপীড়নের প্রতিবাদে খাগড়াছড়িতে সকাল সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। এতে বিপাকে পড়েছে সাজেক ও খাগড়াছড়িতে ঘুরতে যাওয়া হাজারো পর্যটক। এর মধ্যে শুধু সাজেকে আটকা পড়েছে 2100 পর্যটক। এদিকে অবরোধের কারণে খাগড়াছড়ির অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অবরোধ সমর্থনে খাগড়াছড়ির বিভিন্ন সড়কে সড়কে গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে পিকেটিং করছে আন্দোলনকারীরা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। প্রধান উপদেষ্টার প্রতি বিশ্ব নেতাদের সমর্থন, ঢাকার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ভুটান, ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ ডক্টর ইউনূসের। অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়লে সংকটও বাড়বে, দেশে নিরাপত্তা ও মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, অভিমত বিশিষ্টজনদের, দ্রুত নির্বাচনের তাগিদ।
গদ বাধা নয়, পরিবর্তনের রাজনীতি করতে হবে, মন্তব্য আমির খসরুর। জামায়াত ক্ষমতায় এলে দাবি আদায়ে রাস্তায় নামতে হবে না, অঙ্গীকার আমিরের। নির্বাচনের নামে প্রহসন থেকে বের হয়ে আসতে চায় কমিশন, মন্তব্য ইসি সানাউল্লাহর। অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে আগামী নির্বাচন হবে চ্যালেঞ্জিং, বললেন সচিব। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।